নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, পাস মার্কসের থেকেও বেশি পেয়েও ফেল। 2022-এর টেট সেখানেও ভুল, 2022-এর টেটেও ভুল। যে খবর আমরা পাচ্ছি, সরকারি কর্মী বাবার মৃত্যুতে 5% গ্রেস মার্কস, আর ফলে 82 নম্বর পেলেই পাস মার্কস, আর 84 নম্বর পেয়েও ফেল বীরভূমের পরীক্ষার্থী। এবার রেজাল্ট সংশোধনে ডেডলাইন হাইকোর্টের। আমার সঙ্গে আমার প্রতিনিধি সরাসরি রয়েছে, আমি অর্ণব হাজরার কাছে চলে যাব। অর্ণব, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এটা ভুল নাকি এটা জালিয়াতি? দেখো, এখনো পর্যন্ত ভুলই বলা ভালো, কারণ আদালতে যখন মামলা এসেছে সেখানে রং এই শব্দগুলি বারবার ব্যবহার উচ্চারিত হয়েছে। তবে এটা সিদ্ধান্তটা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের, অর্থাৎ কর্মরত কোনো প্রাথমিক শিক্ষক রয়েছেন, তিনি মারা গেলেন, সেই জায়গায় তার ছেলে যখন আবেদন করবেন, টেটের বসবেন, তিনি 5% গ্রেস মার্কস পাবেন। অর্থাৎ যদি কেউ জেনারেল কাস্টের ক্যাটাগরির হন, তিনি 5% ছাড় পাবেন। এক্ষেত্রে বীরভূমের রাহুল দত্ত, তার বাবা যেহেতু প্রাথমিক শিক্ষক ছিলেন, তিনি কর্মরত অবস্থা মারা গিয়েছিলেন, তাই বোর্ডের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি এক্ষেত্রে পোষ্য অর্থাৎ অনুকম্পাজনিত চাকরির জন্য আবেদন করেন এবং সেই হিসেবেই টেটে তিনি বসেন। এবং সেক্ষেত্রে তার 5% গ্রেস মার্ক পাওয়ার কথা, তিনি পেয়েছেন 84 নম্বর, কিন্তু তাকে ফেল দেখানো হয়েছে, তাকে টেট উত্তীর্ণই দেখানো হয়নি। অথচ এই গ্রেস মার্কস পেলে তার 82তে পাস হওয়ার কথা। বিচারপতি অমৃতা সিনহা গোটা বিষয়টার মধ্যে তিনি প্রশ্ন তুললেন, যদি 82তে পাস হয়, এক্ষেত্রে গ্রেস মার্কস পাওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে থাকে, তাহলে 84তে ফেল কী করে হলো রাহুল দত্ত? তাই 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এই যে অনুকম্পাজনিত 5% গ্রেস মার্কসের ক্ষেত্রে যে ছাড় দেওয়া রয়েছে, এই ছাড়ের বিষয়টা যাতে নতুন করে আর কোনো জটিলতা তৈরি না করে 4 সপ্তাহের মধ্যে এই ভুল শুধরানোর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে একই সঙ্গে মামলাকারীর আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে আদতে যে ওএমআর স্ক্যানিং হয়েছে, অর্থাৎ সেটি যে স্ক্যান হয়েছে, সেক্ষেত্রে এই 55% বিষয়টি কি আদৌ মাথায় ছিল বোর্ডের, এবং যাদেরকে বরাত দেওয়া হয়েছে তারা কি সেই বিষয়টি মাথায় রেখেই এই স্ক্যানিংয়ের কাজ করেছিলেন? তা নাহলে এই ধরনের ভুল কিভাবে হয়? যদিও 4 সপ্তাহের মধ্যে ভুল শোধরানোর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে কি রিপোর্ট কি অবস্থান নিয়ে আসে, সেটার উপরই পরবর্তী বিষয়টি নির্ভর করছে কলকাতা হাইকোর্টে। অর্ণব, সঙ্গে থাকো। সিএপি কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, ডোমিসাইল সার্টিফিকেট জালিয়াতির তদন্তে সিবিআই। জাল সার্টিফিকেট দিয়ে কনস্টেবল পদে নিয়োগ, রাজ্যে 9000 সিএপিএফ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ। এসএসসির হলফনামা তলব বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, যে বিষয়টা তোমার কাছে জানতে চাই, যে ভবিষ্যতে এই নিয়োগ প্রক্রিয়া হবার কি কোনো সম্ভাবনা আছে, নাকি পুরোটাই অথৈ জলে? দেখো, আপাতত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই মামলা ফের শুনানির জন্য আসবে। তখন এক্ষেত্রে যারা নিয়োগকর্তা ছিল, অর্থাৎ এই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগের যে প্রক্রিয়া যারা কন্ডাক্ট করেছিল, স্টাফ সিলেকশন কমিশন, তাদের হলফনামা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট জানাবে, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানাবেন। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ যে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট দিতে হয়, অর্থাৎ এ রাজ্যের বাসিন্দা হিসেবে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, এরকম অনেকেই এই ডোমিসাইল সার্টিফিকেট জালিয়াতি করে এই জায়গা পেয়েছেন বা পাচ্ছেন, বা সেই তালিকায় তাদের নাম উঠছে। এই অভিযোগ শুভ্রদীপ পাল সহ একাধিক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে রাখেন। সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 2021-এর নিয়োগ প্রক্রিয়া, যেখানে আমাদের রাজ্য থেকে প্রায় 3000 মতো সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, আর 2022-এর নিয়োগ প্রক্রিয়া প্রায় 6000-এর কিছু বেশি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স নিয়োগ হওয়ার কথা ছিল। এই পদে নিয়োগে আপাতত স্থগিতাদেশ রেখে দিল কলকাতা হাইকোর্ট। তবে একই সঙ্গে এটাও তোমায় জানিয়ে রাখি, দীর্ঘদিন এই এজলাসে আদালতে আমরা এসএসসি বলতে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনে খবর করেছি। এটা স্কুল সার্ভিস কমিশন নয়, স্টাফ সিলেকশন কমিশন। এবং এখানেও অভিযোগটা কিন্তু অত্যন্ত গুরুতর যে ডোমিসাইল সার্টিফিকেট জাল করে, অর্থাৎ অন্য রাজ্যের একাধিক বাসিন্দা তারা এ রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট হয়তো কোনোভাবে নিচ্ছে, অংশগ্রহণ নিয়ে অসৎ উপায়ে গ্রহণ করছে, এবং সেইটাকে দেখিয়ে তারা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই চাকরির প্রক্রিয়ায় ঢুকে পড়ছে। এই হচ্ছে অভিযোগ, এবং এই অভিযোগটা গুরুতর হওয়ার কারণেই বেশ কিছুদিন আগে
বিচারপতি রাজাশেখর মান্তা হাইকোর্টের বিচারপতি তিনি এই পুরো ঘটনাতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই তদন্ত এগোচ্ছে, সিবিআই ইতিমধ্যেই তাদের প্রাথমিক রিপোর্ট সাবমিট করেছে কলকাতা হাইকোর্টে এবং সেই রিপোর্ট যদিও মামলাকারীরা জানেন না, সেই রিপোর্ট হয়তো নভেম্বর মাসে যখন এই মামলা পরবর্তী শুনানির জন্য আসবে সেখানে হয়তো বিষয়গুলি পর্যালোচনা করা হবে। তবে নিয়োগকর্তা হিসেবে স্টাফ সিলেকশন কমিশন তাদের কিন্তু হলফনামা দিতে হবে। এই যে ডোমিসাইল সার্টিফিকেট জাল করে জায়গা পাচ্ছে মেধা তালিকা স্টাফ সিলেকশন কমিশনের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়োগের পরীক্ষায়, সেই বিষয়ে তাদের উত্তর দিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। তমশ্রী। বেশ অর্ণব। মানুষ হ্যাক করে প্রতারণা, এই যে এখানে বিভিন্ন সরঞ্জাম দেখছেন, এইভাবে বায়োমেট্রিক জাল করে নকল আধার কার্ড, এভাবেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার যে ছক, সেই হাতিয়ে নেওয়ার যে অভিযোগ, এই প্রথম দেশে এই ধরনের সাইবার প্রতারণায় প্রথম এই ধরনের মামলা। ইসলামপুর আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে দুজনকে, দোষীদের 5 বছরের জেল ও 2.5 লক্ষ টাকা জরিমানা। সরাসরি চলে যাব, চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, এই ধরনের চক্র কি এখনো সক্রিয় রয়েছে নাকি এই ঘটনার পর পুলিশ এই ধরনের প্রতারণা ঠেকাতে পেরেছে? দেখো তমসী, তোমাকে জানিয়ে রাখি যে এই ধরনের প্রতারণার ছক কিন্তু প্রায় এখনো উঠে আসছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে সাইবার ক্রাইমে, তারা কিন্তু এই ধরনের অভিযোগ পেয়েছিল দীর্ঘ কয়েক বছর আগের থেকে। এরপরে 2023 সালের যে সেপ্টেম্বর মাসে 21 সেপ্টেম্বর সেই ঘটনার অভিযানের নামে ইসলামপুর থানার যে সাইবার ক্রাইমের থানার পুলিশ এবং অভিযানের নামে চোপড়া নারায়ণপুর এলাকা থেকে 2 যুবককে কিন্তু গ্রেপ্তার করে। এবং এই ঘটনার পরে কিন্তু অভিযান চালানোর সাথে সাথে কিন্তু দেখা গেছে যে আধার কার্ডের যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিক উদ্ধার হয়েছে, বিপুল আধার কার্ড উদ্ধার হয়েছে, এবং কি কম্পিউটার এবং স্ক্যানার, প্রচুর পরিমাণের যে যাবতীয় জিনিসপত্র সেগুলি কিন্তু বাজেয়াপ্ত করে ইসলামপুর থানা সাইবার ক্রাইম পুলিশ। এবং এই ঘটনার 2 জনকে অভিযুক্তকে কিন্তু পুলিশ গ্রেপ্তারের পরে জেলে হেফাজতে ছিল। এবং 2024 সালে অর্থাৎ এই চলতি বছরে কিন্তু এই ঘটনার ট্রায়াল শুরু হয়। ট্রায়াল শুরু হওয়ার পরেই কিন্তু আজকে এই সাজার ঘোষণা হয়েছে ইসলামপুর আদালতে, এবং 2 অভিযুক্তকে 5 বছরের সাজা এবং 2.5 লক্ষ টাকা জরিমানা করেছে ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি। এবং ঘটনার পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই বায়োমেট্রিকের যে জালিয়াতি করা হচ্ছিল তার যে কেমিক্যাল ব্যবহার করা হতো, অর্থাৎ যে ফিঙ্গারপ্রিন্ট, যেটা আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা সবাই জানি যে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট খুব গুরুত্বপূর্ণ। এই আধার কার্ড কিন্তু কম্পিউটারের মাধ্যমে তারা সেই অভিযুক্তরা ডাউনলোড করতো এবং ডাউনলোড করার পরে সেটা স্ক্যান করে একটা ফটো যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের মাধ্যমে সেটা স্ক্যান করে তার মধ্যে কেমিক্যাল দিয়েই সেই জালিয়াতি করতো তারা। এবং সঙ্গে সঙ্গে সেই টাকা উধাও হয়ে যেত অ্যাকাউন্ট থেকে, মানুষ কিন্তু জানতে পারতো না। তারপরে এই এলাকা জুড়ে কিন্তু একটা অভিযোগ উঠে আসতো যে বারবার একই ঘটনা কি করে ঘটছে। এরপরে ইসলামপুর থানার সাইবার ক্রাইম পুলিশ এই ঘটনার অভিযানে নামে এবং নামার পরে কিন্তু চোপড়া থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে আজকে তাদের সাজা ঘোষণা হয়েছে ইসলামপুর মহকুমা আদালতে। বেশ চঞ্চল। রেজিস্টার দলিলগুলোকে, তার স্ক্যান কপিগুলোকে ডাউনলোড করতো অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে। দলিলগুলোর মধ্যে যে আঙুলের ছাপগুলো ছিল, কপিগুলো, সেগুলো এরা ফটোশপ দিয়ে ইনভার্সন প্রসেসে ওটাকে আরো লার্জার ডেভেলপ করতো, করে ট্রেসিং পেপারের মধ্যে ওগুলোকে নিয়ে তারপর ওর উপরে বিভিন্ন রকমের কেমিক্যাল, স্পেশালি পলিমার টাইপের কেমিক্যাল ফেলে ওরা কতগুলো সিট তৈরি করতো ছোট ছোট। বায়োমেট্রিকটা যখন মানুষের পেয়ে যেত, আমাদেরই আঙুলের ছাপটা বিভিন্ন অ্যাপে অ্যাপ্লাই করে এবং আধার নাম্বার দিয়ে ওরা ব্যাংকে অ্যাক্সেস নিত, তারপর সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো তুলে নিত এবং যে কাস্টমার, যে গ্রাহক, কিচ্ছু জানতে পারতো না যে কেন তার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে। জেলা থেকে সরাসরিতে এবার মালদার দিকে নজর রাখি। মালদার যে ছবি সকাল থেকে আপনারা দেখছেন, রাস্তায় টায়ার জলে বিক্ষোভ কেন? ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রীতিমতো উত্তেজনা এবং মালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মানুষজনের, এলাকাবাসীর। মালদা নালাগোলা রাজ্য সড়কে টায়ার জলে বিক্ষোভ দেখান তারা, এবং শুধু টায়ার জলে বিক্ষোভ নয়, অবরোধের পর বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ, তারপর বাস ভাঙচুর। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছে। সেবক, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? একদম, দেখো তুমি যেমনটা বলছিলে যে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে দিনভর অশান্ত মালদহের হবিবপুরের বুলবুলচন্ডির কেন্দুয়া এলাকা। দেখো এই আমার পেছনে রাজ্য সড়ক, আর এই রাজ্য সড়ক 7.5 ঘন্টা পর
কিছুক্ষণ আগেই অবরোধ মুক্ত করলো পুলিশ। মালদহের ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনী রয়েছে। দেখো যে গাছের গুড়ি দেখাচ্ছি আমরা, সেই গাছের গুড়ি এখনো ধোঁয়া বেরোচ্ছে। এই গাছের গুড়ি রাস্তায় জ্বালিয়ে ফেলে অবরোধ করছিল অবরোধকারীরা, এবং তাদের অভিযোগ ছিল পুলিশ সকলকে ধরছে না, যারা অভিযুক্ত তাদেরকে এখনো ধরা হয়নি। প্রায় 7.5 ঘন্টা এই রাজ্য সড়ক ধরে যান চলাচল কিন্তু বন্ধ হয়েছিল। এরপর মালদা থেকে বাড়তি পুলিশ বাহিনী আসে ডিএসপির নেতৃত্বে। এরপর কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখলাম বাড়তি পুলিশ মোতায়েন করে এই রাস্তায় আবার যান চলাচল শুরু করা হয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে। সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব। মালদহের ডিএসপি রয়েছে। সাহেব, এখন কি রকম পরিস্থিতি? আপনাদের দেখছেন তো সামনে, আমরা একটু কাজ করছি, একটু কোঅপারেট করুন। ট্রাফিক ক্লিয়ার অনেকক্ষণ অবরোধ ছিল, দেখো এখনো কিন্তু অবরোধ মুক্ত করা রাজ্য সড়ক, সেটাই পুলিশের কাছে কিন্তু মূল চ্যালেঞ্জ। কারণ এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর অবরোধকারী, যারা আপাতত পুলিশি অভিযানে কিছুটা ছত্রভঙ্গ হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে বিপুল পুলিশি আয়োজন তোমাকে দেখাবো, কারণ অবরোধকারীদের মধ্যে অনেকেই কিন্তু ছিলেন মহিলা, আর প্রচুর বাড়তি পুলিশ নিয়ে আসা হয়, বাড়তি মহিলা পুলিশ মোতায়েন করা হয়। এই মুহূর্তে যে ছবি দেখছো মালদা নালাগোলা রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। নতুন করে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় তাই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখালাম আমাদের দর্শকদের সেবক। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পৃথক রাজ্য, বিজেপির মন্ত্রী সাংসদদের দাবিতে জোর বিতর্ক। এবার বিধানসভায় বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ থেকে এত আসন পেয়েও লজ্জা নেই, বাংলা ভাগের চক্রান্ত করছে। এরই মধ্যে ফের উঠল পৃথক কামতাপুর দাবি। সুকান্ত মজুমদারের উত্তর পূর্ব প্রস্তাব, তারপর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল ও পৃথক রাজ্যের দাবিতে সরব বিজেপির একাধিক নেতা। এ নিয়ে গত কয়েকদিন ধরে রাজনীতি গরম। এরই মধ্যে ফের উঠেছে পৃথক কামতাপুর দাবিও। চলতি বিতর্কের আজ এদিন এসে পড়ে বিধানসভায়। সেখানে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ নিয়ে আবেগ থাকা উচিত। ভোট এলেই ওদের মুখে বিভাজনের কথা শোনা যায়, ভোট চলে গেলেও ভাগাভাগির কথা থেকে যায়। সরকারের কাজ ভুলে অকাজ বিজেপির। এক একজন এক এক রকম ভাগাভাগির প্রস্তাব দিচ্ছেন। কেউ বলছেন নর্থ ইস্ট কাউন্সিলে ঢুকিয়ে দাও, কেউ বলছেন কোচবিহারকে আলাদা রাজ্য করে দাও, কেউ বলছেন মালদা মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করো। উত্তরবঙ্গ থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই, বাংলা ভাগের চক্রান্ত করছে। এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেবে? আসুন না একবার ভাগ করতে। বঙ্গভঙ্গের হয়ে যারা সওয়াল করছেন তাদের ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। গণতন্ত্রের শেষ আদালত হলো জনগণ। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি, উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য কদিন আগেই প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার। সুযোগ পেয়ে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিং এ যেটা কমিটমেন্ট হয়েছে এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। এরপর মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের 3 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সংসদে সরব হন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তারপরেই প্রকাশ্যে আসেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। জানান, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে তিনি 2022 সালেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজভবনে চিঠি দেন। গৌরীশঙ্কর ঘোষের পর বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন সুব্রত। এই সুযোগে ফের পৃথক কামতাপুর দাবি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলওর মতোই পৃথক কামতাপুরের দাবি তুলল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এ নিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়িতে আলোচনায় বসে কাউন্সিল সদস্য 28টি সংগঠন। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি বদলে তৈরি হয় স্টেট ডিমান্ড কাউন্সিল। ডিভিশনের সঙ্গে গভর্নমেন্টের আলোচনা একদম ফাইনাল পর্যায়ে, এখন শুধু এগ্রিমেন্ট বাকি। প্রধানমন্ত্রী যখন তখন এই এগ্রিমেন্ট করতে পারে। আমরা আশা করি আগামী 15 আগস্ট আমরা আশা করছি এটা যাতে কার্যকরী হয়। কেএলওর দাবি পৃথক কোচ কামতাপুর রাজ্য। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের 6 এবং অসমের 4 জেলা।
অতীতে বারবার গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় পৃথক রাজ্যের দাবিতে সরব হতে দেখা গেছে কেএলও প্রধান জীবন সিংহকে। উন্নয়ন থাকি পৃথক রাজ্য শতগুণে ভাল, কোচ কামতাপুরের উন্নয়ন কোচ কামতাপুরের জনগণ করিবে। এবার বিজেপির মন্ত্রী সাংসদদের কেন্দ্রশাসিত অঞ্চল ও পৃথক রাজ্যের দাবির মধ্যেই ফের পৃথক কামতাপুর দাবি, এ নিয়েই নতুন করে বিতর্ক। নিউজ 18 বাংলা। বাংলা ভাগ্নে চড়াশুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, তিস্তা জলবন্টন নিয়ে বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বিজেপিকে তোপ। সিকিমে বাঁধের কারণে তিস্তায় জল নেই, তিস্তার জল দিলে বাংলায় খাবার জলের সংকট হবে। উত্তরবঙ্গের স্বার্থে তিস্তার জল দেওয়া অসম্ভব, সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14টি হাইডেল পাওয়ার প্রজেক্ট নিয়ে প্রতিবাদ হয়নি কেন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। खास करके हमारा जो भूटान का जो आमने सामने जो बागान है, न्यूड्रा, चुनाभट्टी, बनाहाट, खलासबाड़ी, रयाबाड़ी, ये बागान क्षति होता है। दूसरा बात, हमारा इलाका में पानी जम जाता है, अलीपुर जिला, जलपाईगुड़ी जिला में। কোনো কোনো ক্ষেত্রে মানুষের বুক জল, কোমর জল হয়ে যায়, ঘরের মধ্যে ঢুকে যায়, অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয় এবং বহু মানুষ পরবর্তীকালে রোগাক্রান্ত হয়। অনেক সময় রাত জেগে থাকতে লাগে। নিম্ন আয়ের ব্যবসায়ী রয়েছে, তাদের ঘরে যখন জল ঢোকে তখন তাদের বিভিন্ন পণ্য বস্তু তারা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, বিক্রয়যোগ্য থাকে না। তারা একটা বিভিন্ন আর্থিকভাবেও তার অনেকটা ব্যর্থ হয়েছে। বিধানসভায় প্রতিনিধিদের দিল্লি গিয়ে দরবারের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভুটানের নদীর জলে বিপর্যস্ত ডুয়ার্স, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে চরম ভোগান্তি। ভুটানে জল ঢাকার স্বীকৃতি ডাইনা রেতি। ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির দাবি। অন্যদিকে ভুটানের তোরসা, কালজানি, সংকোশ, রায়ডাক। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন, নীতি আয়োগে নথিভুক্ত ইন্দো ভুটান যৌথ নদী কমিশন। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ। বিধানসভা থেকে প্রতিনিধি দল দিল্লি পাঠানোর প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সেচ মন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব। দাবি আদায়ে দলীয় সাংসদদের সরব হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, শামশেরগঞ্জে শিবপুরে ফের ভাঙন, কিভাবে তলিয়ে যাচ্ছে 20টি বাড়ি, এভাবে জলের তলায় তলিয়ে গেছে, গঙ্গার গ্রাসে তলিয়ে গেছে শামশেরগঞ্জে। প্রতি বছর বর্ষা আসলে এই ছবিটা আমরা দেখি, তবে এই বছরও বাজেটে গঙ্গা ভাঙন নিয়ে, মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে সেই রকম কোনো প্রস্তাব না থাকায় স্থানীয় মানুষজন তারা বলছেন যে কোনো স্থায়ী সমাধান হোক, কারণ এভাবেই বর্ষা এলেই ভাঙন আতঙ্ক, ভাঙন রোধে কোনো পার্মানেন্ট সলিউশন চাইছেন সেখানকার মানুষজন। প্রায় 10টা নাগাদ আমাদের নতুন শিবপুর ভাঙা লাইনে ফের আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনে প্রায় 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনো অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। এখনো কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। আমাদের টিম পাঠিয়েছি, ওখানকার মানুষের কী প্রয়োজন আছে সেগুলো, এবং প্রাথমিকভাবে যে কটি বাড়ি ভেঙেছে বা নদীগর্ভে তলিয়ে গেছে, 10টা বাড়ি হয়েছে, নদীগর্ভে তলিয়ে গেছে। আমরা চেষ্টা করছি তাদের এখনকার মতো যেটা সবথেকে প্রয়োজনীয় খাবার এবং জামা কাপড়, এই চাল, এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা। থাকার জন্য এই মুহূর্তে আমরা আলোচনা চালাচ্ছি যে কাছাকাছি কোথাও একটা জায়গা স্থির করা, সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছি। প্রধান আমার সঙ্গে কথা বলবেন, বলার পরে সেই সব জায়গায় আমরা ব্যবস্থা করে দেবো। শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন আর এই নিয়ে রাজনৈতিক তরজাতুঙ্গে। 10টার মতো বাড়ি, 20টা মতো পরিবার এফেক্টেড হয়েছে।
তারা এখন ঘর ছাড়া। এখন তাদেরকে কোথায় রাখা হলো যারা ভাঙন ইফেক্টেড? এখনো তাদেরকে রাখার ব্যবস্থা করতে পারেনি এই জন্য যে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের কিছু সরঞ্জাম ছিল, তারা এখন সেগুলো অন্যত্রে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছে, তারা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এখানে যে শিবপুর প্রাইমারি স্কুল সেখানে তাদের একটা খাওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমরা এখন অলরেডি শুরু করেছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিটি মাটি বাগান সব কিছু জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল এখানে বর্তমান শাসক দল তারা অভিযোগ করছেন কি কেন্দ্র কিছু করছে না। দেখুন, কেন্দ্র তখনই করবে যখন যে এলাকার সমস্যা অর্থাৎ সেই এলাকার এমএলএ এমপিরা যখন অভিযোগ করবে কেন্দ্রের কাছে। আর এখানকার এমএলএ এমপি তৃণমূলের অভিযোগ জানাচ্ছে না একদিকে, আর অন্যদিকে বলছে কেন্দ্র কিছু করছে না। রাজ্য সরকার বলে তো কিছু আছে, সেখানকার বিধায়ক দীর্ঘদিন তৃণমূলের, দীর্ঘদিন কংগ্রেস সিপিএম ছিল, তাহলে এত বড় সমস্যা এখনো পর্যন্ত কেন আছে? আজ ইমামবাড়া হাসপাতাল পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বেহাল দশায় ক্ষুব্ধ রচনা বন্দ্যোপাধ্যায়। এত রোগী কেন মেঝেতে শুয়ে, প্রশ্ন করেন সুপারকে রচনা। যা প্রয়োজন সাংসদকে বলুন, ব্যবস্থা হবে আশ্বাস দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে হবে নির্দেশ তৃণমূল সাংসদের। প্রচুর মানুষরা কাজ করছেন এখানে, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। চেষ্টা করছি, আমরা সবাই মিলে দেখা করছি, দেখছি, কথা বলছি, এবং এই পরিকাঠামোটাকে আরো সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। যেখানে ইচ্ছে পানের পিক ফেলে দিয়েছে, যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে, যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে। এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয়, মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে। যেখানে সেখানে আমরা নোংরা করবো না, এটা একটা হসপিটাল, এটাকে হসপিটালের মতন করে ট্রিট করা উচিত।